ওয়েলকাম টু মনুমেন্টের ক্লাস। আমরা করছি ক্লাস 12 এর আজ সেট 4 এর পার্ট 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। 25 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত কোষ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যদ্রব্যের মান গণনা করতে বলেছে। এখানে আমাদের বিক্রিয়াটাও দিয়ে দিয়েছে। কি করে করবো? না, প্রথমে আমি এই বিক্রিয়ার সাম্যদ্রব্য কে ধরে নিয়েছি। তাহলে লগ কে ইকুয়াল টু কি হবে? এন এফ ই জিরো সেল বাই 0.059। এটা অবশ্যই 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে প্রযোজ্য হয়। উষ্ণতা চেঞ্জ হয়ে গেলে 0.059টা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইফ জিরো সেল ইকুয়াল টু আসছে আমরা জানি ই জিরো সেল ইকুয়াল টু ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। সেইটা করে ই জিরো সেলের মান বের করে নিলাম 0.46 ভোল্ট। এনে এন এর মান 2, এফ এর মান 4500 কুলম্ব। ভ্যালুগুলো পুট করে দিলাম। এখানে এফ লাগবে না, কারণ এন ই জিরো সেল ছিল। যাই হোক, এদের ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। করলে পরে যেটা আসছে কে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 15.59 বা কে ইকুয়াল টু 3.63 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এটা হচ্ছে সাম্যদ্রব্যের মান। তোমাদের যদি কোনো সাজেশন থেকে আমাদের জানানোর জন্য অবশ্যই জানাতে পারো। অথবা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুলাঙ্ক পরিবাহিতার মান দ্রবণের লঘুতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয় যুক্তি সহ লেখো। দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে কোনো গাঢ়ত্বেই প্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত অবস্থায় রয়েছে। ফলে এক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সঙ্গে আয়নের সংখ্যা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তবে গাঢ় দ্রবণের ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। এর ফলে আয়নগুলির গতিবেগ কমে, ফলে দ্রবণের তুলাঙ্ক পরিবাহিতার মাত্রাও কমে যায়। দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নগুলির দূরত্ব বাড়ে, ফলে ক্যাটায়ন অ্যানায়নগুলির মধ্যেকার আকর্ষণ বল দুর্বল হয়। এর ফলে আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পায়, ফলে তুলাঙ্ক পরিবাহিতাও বৃদ্ধি পায়। পরের কোশ্চেন দেখো, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুসারে সকল সংঘর্ষই কার্যকারী সংঘর্ষে রূপান্তরিত হয় না কেন? এটা দুটো কারণে হয় না। একটা হচ্ছে শক্তিজনিত বাধা। বিক্রিয়ক অণুগুলির মধ্যে কার্যকর সংঘর্ষ ঘটার জন্য এরা ন্যূনতম শক্তি বা সূচনা শক্তির প্রয়োজন হয়। আবার পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলির মধ্যে অবিরত শক্তির আদান প্রদান হয়। এর ফলে যেসব অণুগুলো সূচনা শক্তি বা তার বেশি শক্তি অধিকারী হয়, কেবলমাত্র তারাই বিক্রিয়ত পদার্থে রূপান্তরিত হয়। শক্তিজনিত এই বাধার কারণেই সব সংঘর্ষ কার্যকারী সংঘর্ষ হয় না। ঘটে যে বিন্যাসগত বাধা। বিক্রিয়ক অণুগুলির মধ্যে সূচনা শক্তি বা তার বেশি শক্তি থাকা সত্ত্বেও সংঘর্ষ ঘটাতে সক্ষম নাও হতে পারে। যদি অণুগুলির সঠিক বিন্যাসে মুখোমুখি সংঘর্ষ না ঘটায়, এই বিন্যাসগত বাধার কারণেই সকল সংঘর্ষই কার্যকারী সংঘর্ষে রূপান্তরিত হয়। পরেরটা বলেছে, দেখা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার বিক্রয়ের প্রাথমিক হারের উপর নির্ভরশীল। বিক্রিয়ার হার নয়, হার ধ্রুবক হবে। এটা কোশ্চেনটা আমরা সেটা অনুসারেই করেছি। শূন্যক্রম বিক্রিয়াকে যে এই আরো বিক্রিয়াতে করলাম, করে ধরে নিলাম বিক্রিয়ার শুরু হওয়ার টি সময় পরে গাঢ়ত্ব হচ্ছে এ এবং শুরুতে ছিল এ জিরো। তাহলে প্রাথমিক গাঢ়ত্ব যদি এ জিরো হয়েছে, তাহলে কি হলো? মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার ইউ, মানে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো। যে কে হচ্ছে হার ধ্রুবক, মানে এ জিরো মানে এটা কি এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1 হয়ে গেছে। তার মানে মাইনাস ডিএ ইকুয়াল টু কে ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেশন করেছি, করলে যেটা পাচ্ছি মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কেটি প্লাস জেড। বিক্রিয়ার শুরু অর্থাৎ টি ইকুয়াল টু জিরো হলে এ কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু এ জিরো হবে। সেইগুলো সব পুট করে দিয়েছি, এটার ভ্যালু করে দিলে এটা আসছে কে ইকুয়াল টু এ জিরো মাইনাস এ বাই টি। তাহলে এইখানটাতে গাঢ়ত্ব এই এ জিরো প্রাথমিক গাঢ়ত্বটা রয়ে গেছে। সুতরাং এটার হার ধ্রুবকের মানটা অবশ্যই প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে। পরেরটা NiCl4 2 মাইনাস প্যারাম্যাগনেটিক, কিন্তু NiCO হোল 4 ডায়াম্যাগনেটিক ব্যাখ্যা করতে বলেছে। NiCO হোল 4 যৌগে এবং NiCl4 2 মাইনাস যৌগে কেন্দ্রীয় ধাতু Ni এবং এর জারণ সংখ্যা ধাতব পরমাণু বা আয়ন, এটাই হোক, এর জারণ সংখ্যা হবে 0 এবং +2। যৌগ দুটিতে কেন্দ্রীয় ধাতব পরমাণু Ni এবং Ni2 প্লাস সংকরণ অবস্থা হচ্ছে sp3। ফলে এদের গঠন চতুস্তলকীয়। এখন Ni 0 হলে ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 3d8 4s2 হওয়ায় sp সংকরিত হওয়ার জন্য
এস সমূহকে খালি করতে ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে, ফলে এটা হয়ে যায় 3d10 4s0। সেক্ষেত্রে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। কিন্তু অপর দিকে Cl4 এর ক্ষেত্রে এটা প্রয়োজন হচ্ছে না। Ni2+ এর ক্ষেত্রে ইলেকট্রন মিলছে 3d8, অর্থাৎ এখানে এস উপরে খালিই রয়েছে, ফলে এর জন্য ইলেকট্রনের কোনো বিন্যাস প্রয়োজন হচ্ছে না। ফলে এই অবস্থায় যে যৌগ গঠন করলো তাদের দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এটা হয়ে গেল প্যারাম্যাগনেটিক। TiH2O6 3+ রঙিন, কিন্তু Sc H2O6 বর্ণহীন কেন? TiH2O6 3+ এর কেন্দ্রীয় Ti3+ আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d1, যা অষ্টতলকীয় ক্রিস্টাল ফিল্ডে বিভাজিত হয়ে T2G1 Eg0 ইলেকট্রন বিন্যাস লাভ করে। এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, ইলেকট্রন ডিডি স্থানান্তর হয়, তাই এটা বর্ণের সৃষ্টি করে। কিন্তু Sp3+ এর যেটা হচ্ছে, সেখানে হচ্ছে 3d0, কোনো ডি ইলেকট্রন নেই, ফলে ইলেকট্রন ডিডি স্থানান্তর হয় না, তাই এটা বর্ণহীন। এবার যে বিক্রিয়াতে পদে গঠন সহ দেখতে বলেছে, প্রথমটা হবে আয়োডোবেনজিন, পরেরটা হবে নাইট্রোবেনজিন, তারপরটা হবে সাইক্লোহেক্সিনের সাথে ওই যুক্ত রয়েছে অ্যালকোহল, টু ইন সাইক্লোহেক্স 2 in 1 all, সাইক্লোহেক্স 2 in 1 all হচ্ছে পরেরটা। তারপরটা হচ্ছে বেনজিন। আমাদের ভিডিওগুলো পরে করছি, তার আগে চলে যায় পরের কোশ্চেনে অথবাতে বেনজোনাইট্রাইল থেকে সিনামিক অ্যাসিড রূপান্তর করতে বলেছে। এগুলো পড়ানো ছিল আমাদের ভিডিওগুলো। সায়ানোবেনজিনকে প্রথমে এসেন্সিয়াল টু গার্ডেনসিল দিলাম, তৈরি হলো বেনজালডিহাইড। একে পার্কিন বিক্রিয়া ঘটালাম, তৈরি হয়ে গেল সিরামিক অ্যাসিড। পার্কিন বিক্রিয়ার জন্য বিকারক কি দিয়েছিলাম? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম অ্যাসিড আর 180°। বলছে অ্যামিনের নাইট্রেশন বিক্রিয়ায় পিরিনের ভূমিকা। এখানে পিরিন দ্রাবক ও ক্ষারক হিসেবে ব্যবহৃত হয়। অ্যামিনো অ্যাসাইল ক্লোরাইডকে দ্রবীভূত করে এবং বিক্রিয়া উৎপন্ন HCl কে প্রশমিত করে বিক্রিয়াত উৎপাদন বৃদ্ধি করে। পরেরটা মিথাইল সায়ানাইড জলে দাব্য, কিন্তু মিথাইল আইসাইনাইড জলে অদাব্য কেন? মিথাইল সায়ানাইডে N পরমাণু আংশিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, ফলে আর জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। তাই মিথাইল সায়ানাইড জলে দাব্য। মিথাইল আইসায়ানাইডে N পরমাণুটি আংশিক ধনাত্মক আধানে আয়িত থাকে, তাই এরা জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয় না। তাই মিথাইল আইসায়ানাইড জলে অদাব্য। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।